আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শনিবার থেকে দেশের সব মহানগরীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা সড়ক পরিবহন মালিক সমিতির। দাবি আদায়ে ঢাকায় প্রতীকী কফিন মিছিল। আইনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন আইনমন্ত্রী। তার জীবন হুমকির মুখে পড়ার শঙ্কা মির্জা ফখরুলের। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। সব ধরনের নীতি সহায়তার আশ্বাস। অমিক্রনের কারণে দেশে আপাতত লকডাউনের পরিকল্পনা নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত চতুর্থ ব্যক্তি শনাক্ত ভারতের মহারাষ্ট্রে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 11 ডিসেম্বর থেকে চট্টগ্রাম সহ দেশের সব মহানগরীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। গণপরিবহনে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি মেনে এই ঘোষণা দিলেন বাস মালিকরা। তবে হাফ ভাড়া কার্যকর করার ব্যাপারে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন তারা। শিক্ষার্থীদের সাথে থাকতে হবে আইডি কার্ড। সরকারি ও মৌসুমী ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না বলেও ঘোষণা দেয়া হয়। এছাড়া সিটির বাইরে জেলা শহর ও গ্রামে আপাতত হাফ ভাড়া চালুর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পরিবহন মালিক সমিতির নেতারা। চট্টগ্রামে গত কয়েকদিন যাবৎ মালিক শ্রমিকদের সাথে আলোচনা করবে আমরা স্থির করেছি যে আগামী 11 ডিসেম্বর থেকে চট্টগ্রাম শহরে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে। যখন হাফ ভাড়া দিবেন তখন তাকে ছবিযুক্ত আইডি কার্ড তাকে প্রদর্শন করতে হবে। হাফ ভাড়া সকাল 7টা থেকে রাত্র 8টা পর্যন্ত এই সময়ের মধ্যে কার্যকর হবে, এরপরে কার্যকর হবে না। এদিকে সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়ক সহ 11 দফা দাবিতে আজও রাজধানীতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কফিন মিছিল ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে সড়কে প্রাণহানির প্রতিবাদ জানায় তারা। বেলা 1টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। সেখানে অবস্থানে পুলিশ বাধা দিলে প্রতীকী মরদেহের কফিন নিয়ে মিছিল শুরু করে তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে। একই দাবিতে আগামীকাল সন্ধ্যা 6টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করে। এদিকে একই দাবিতে রাজধানীর রামপুরায় ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে রামপুরা সড়কের হাতিরঝিল সড়ক সংলগ্ন ফুটপাতে অবস্থান নেয় তারা। এই সময় সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তারা। গত 29 নভেম্বর রাতে রামপুরায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মাইনুদ্দিন নিহত হওয়ার পর থেকে প্রতিদিনই কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনে সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে 25তম জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করে তথ্য জানান তিনি। অনেক পক্ষ থেকেই আবেদন এসছে, আইনের কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। তো সেই ক্ষেত্রে এবং আপনারা দেখেছেন যে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক দেখেছেন। আমাদের কথা হচ্ছে যে আইনের যেন কোনো ব্যত্যয় না হয়, আইন যেন সঠিকভাবে যে আগে যেরকম করা হয়েছিল সেইভাবেই সেটা সঠিক। এবং কিন্তু এখানে যখন অনেক আবেদন এসছে, আইনজীবীদের থেকেও আবেদন এসছে, তো সেই জন্য কোনো কিছুভাবেই কিছু করা যায় কিনা, সেটার কোনো উপায় আছে কিনা, সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উচিত নিজেদের স্বার্থে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো, নইলে পালাবার পথও খুঁজে পাবে না। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না নেওয়া হলে তার জীবন
হুমকির মুখে পড়বে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া দেশের কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাকে হত্যার ষড়যন্ত্র করে দেশের অস্তিত্ব বিলীন করে ফেলা হচ্ছে। বর্তমান সরকার, বিচার বিভাগ ও প্রশাসন সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে দণ্ড দিয়ে কারাগারেও নেওয়া হয়েছে। তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আসলে মানুষের ক্ষোভ এমন জায়গায় একটা পৌঁছেছে যে আপনারা কোনো কিছুই যখন নিয়ন্ত্রণ করতে পারেন না, মানুষের জীবনের কোনো মূল্য নাই, তখন তো মানুষ বেরিয়ে আসবেই। আরো যদি এইভাবে চলতে থাকেন, দেশনেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে যদি মুক্ত না করেন, তাহলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। বন্ধুরা, আপনাদের স্বার্থেই, আপনাদের বাঁচার স্বার্থে দেশনেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করতে পাঠান, তাকে সুস্থ করে দেখে নিয়ে আসুন। তা নাহলে আপনারা ওই পালাবার পথটাও খুঁজে পাবেন না। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার। এজন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন করতে হবে। সরকার সব ধরনের নীতি সহায়তাও দেবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে নবম জাতীয় এসএমই মেলা। সারা দেশের 300টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে, যার মধ্যে 60% উদ্যোক্তাই নারী। গণভবন থেকে যোগ দিয়ে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। উন্নত সমৃদ্ধ দেশ করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি জানান, কারিগরি শিক্ষার পরিসর বাড়ানো হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তিও পৌঁছে গেছে প্রান্তিক পর্যায়ে। এই সুযোগ কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের তরুণদের সমাজ, তাদেরকে আমরা যেমন শিক্ষার সুযোগ করে দিয়েছি, কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিংয়েরও আমরা সুযোগ করে দিয়েছি। পাশাপাশি ডিজিটাল অর্থাৎ কম্পিউটার ট্রেনিং, অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই ব্যবস্থা, সব ধরনের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। সেখানে শুধু সেটাই না, আমরা আমাদের যুব সমাজের জন্য যেমন স্টার্ট আপ প্রোগ্রাম, এই স্টার্ট আপ প্রোগ্রামও কিন্তু আমরা নিচ্ছি। সেখান থেকে কিন্তু সুযোগটা পাচ্ছে, তার জন্য বাজেটে আলাদা টাকাও ধরা আছে। কাজে উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারেন। শুধুমাত্র একটা পাস করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া। আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বিকল্প নেই, তাই কৃষি জমি রক্ষা করতে হবে। যত্রতত্র কিন্তু শিল্প করা যাবে না, এটা বাস্তব। কারণ আমরা চাই আমাদের কৃষি জমি রক্ষা করতে। খাদ্য চাহিদা কখনো কমবে না, বরং দিনের পর দিন বাড়বে। আর কোভিড-19 পরে তো এই চাহিদা আরও বেড়েছে। আমি জানি অনেক উন্নত দেশ এখন খাদ্য সংকটে ভুগছে। কাজেই সুনির্দিষ্ট জায়গায় সেই শিল্পটা গড়ে তোলা, যাতে করে বর্জ্য ব্যবস্থাপনাটাও ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে, পরিবেশ যেন নষ্ট না হয়, সেগুলি বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী জানান, ছোট ও মাঝারি শিল্পের প্রসারে সরকার প্রণোদনা দিয়েছে। এ খাতে ঋণ প্রবাহ বাড়াতে এসএমই ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় নতুন করে দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট ঘুরে দেখা শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অমিক্রন ছড়ালেও বাংলাদেশের পরিস্থিতি ভালো। জানান, এ নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধের পরিকল্পনাও নেই। এছাড়া বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা আছে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। আর এখন দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই
যে পরিবেশে আমাদের লকডাউনে চিন্তা করতে হবে। দেশ ভালো আছে, নিরাপদে আছে। দেশে গণতন্ত্রের পথ বিকাশে সাম্প্রদায়িক শক্তি বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণতন্ত্র রক্ষা ও অগ্রযাত্রায় গণতন্ত্রকামী সমস্ত দলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন ওবায়দুল কাদের। হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। ৭৫-এর পর গণতন্ত্র ষড়যন্ত্রের বেড়াজালে বারবার বলি হয়েছে, নির্বাচনের কফিনে গণতন্ত্রকে বারবারই লাশ বানানো হয়েছে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। ৭৫-এর পর যে সাম্প্রদায়িক অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে, ক্ষমতার মঞ্চে বসে সেই অপশক্তির দোসররা এখনও বেঁচে আছে। তারাই বারবার গণতন্ত্রের অভিযাত্রায় বাধা সৃষ্টি করে চলেছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তথ্য প্রযুক্তি খাতে বিদেশি আয় ও বিনিয়োগের অপার সম্ভাবনা বাংলাদেশের সামনে। খাতটির ওপর ভর করে চতুর্থ শিল্প বিপ্লবে সামিল হতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে এই খাতে দক্ষ মানব সম্পদ উন্নয়নে জোর দিয়েছে সরকার। রূপকল্প 2021-এর অন্তর্গত ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের উপর সিনিয়র রিপোর্টার শিহাব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন জামাল খান। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে আইটি সেন্টার, সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার। গাজীপুর কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এরই মধ্যে তৈরি হচ্ছে ডায়ালিসিস মেশিন, এমনকি নোকিয়ার মতো বিশ্বখ্যাত ফোন। আমরা নোকিয়া স্মার্টফোন এবং ফিচার ফোন উৎপাদন শুরু করেছি। এখানে যে ফোনগুলো আমরা তৈরি করছি এটা সবই মেড ইন বাংলাদেশ, এবং তাদের যে বক্সের উপরে যে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে এবং হ্যান্ডসেটের যদি যে লেভেল থাকে সেখানেও মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। সরকারের যে নীতিমালাগুলো আছে সেগুলো যদি আমাদের ফেভারে থাকে, আগামী বছরের থেকে হয়তো বা আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো। স্যামসাং, নোকিয়া, শাওমির মতো কোম্পানি এসছে। আমরা একদিকে চাই বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো বাংলাদেশে আসুক, হাইটেক পার্কে তাদের ফ্যাক্টরি সেট আপ করুক। অপরদিকে চাই বাংলাদেশের ওয়ালটন সিম্ফনি সারা বিশ্বের বাজার দখল করুক, এবং সেই কারণে নীতিগত সহায়তা কি 24 সাল পর্যন্ত আমাদের আইটি সেক্টরে ট্যাক্স সম্পূর্ণ মওকুফ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এক্সপোর্ট, সেই এক্সপোর্টের ওপরে 10% ক্যাশ ইনসেন্টিভ দিয়েছেন। বিশ্বে এই ধরনের প্রস্তাব বা এই ধরনের নীতিগত সহায়তা অন্য কোনো দেশ তো এই মুহূর্তে দিচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, জয় সিলিকন টাওয়ার, ইনকিউবেশন সেন্টারে প্রত্যন্ত অঞ্চলের তরুণরা এখন কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটির মতো জটিল সব বিষয় নিয়ে। আমরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করতেছি, যেটা রিয়েল ওয়ার্ল্ডের অল্টারনেটিভ একটা ওয়ার্ল্ড, যেখানে আমি হেডসেটটা লাগালাম, তখন আমি অফিসে চলে গেলাম, আমি আমার আর্কিটেকচারের প্রজেক্টটা ভিজুয়ালাইজ করে দেখাবো সব ইঞ্জিনিয়ারদের। তখন সে আর্কিটেকচার ভিজুয়ালাইজ করে সে ইঞ্জিনিয়ারটার সামনে গিয়ে দেখতে পারবে যে কোন ফ্লোরে কী আছে না আছে। এগুলো কাজের এন্টারপ্রাইজ সেক্টরে। আর যদি কনজিউমার সেক্টরে বলে, মানুষ গেম খেলতে পারবে, মুভি দেখতে পারবে, কাস্টম মুভি থিয়েটার থাকবে, কনসার্ট করতে পারবো। আমরা যেরকম রিয়েল ওয়ার্ল্ডে বিলবোর্ড দেখি বা বিভিন্ন অ্যাড দেখি টিভিতে, ওখানে আমাদের ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে অ্যাড থাকবে বিভিন্ন, যেটা থেকে কোম্পানিরা নিজের প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে, তাদের প্রোডাক্ট সেল বেশি হবে। একটা নতুন স্টার্টআপের জন্য যা যা কিছু লাগে আমাদের এখানে ইনকিউবেশন সেন্টার আছে, সেটা আমাদের প্রোভাইড করছে। এখান থেকে আমাদের 1 ইয়ার ট্রেনিংটা দিচ্ছে। তরুণদেরকে উদ্যোক্তা বানানোর জন্য ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি, ইউনিভার্সিটি ইনকিউবেশন সেন্টার এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি করে দিয়েছেন। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে 41 সাল নাগাদ একটি জ্ঞানভিত্তিক একটি ডিজিটাল ইকোনমি গড়ে তোলা। দেশের আঙিনা ছাড়িয়ে পেশাদার উদ্যোক্তাদের অনেকেই এখন বিশ্ববাজারে পরিচিত মুখ। ফ্লিট বাংলাদেশ আমরা ড্রপশিপিং নিয়ে কাজ করি, অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, এবং পাশাপাশি আমরা নতুনভাবে এআই নিয়ে কাজ করতেছি। গোটা বিশ্ব একটা আমাদের একটা সুনাম রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ফোর্বস এন্টারপ্রেনিয়র আমাদের একটা তারা ফিচার করছে। এবং এই সুবাদে শুধুই যে ফ্লিট বাংলাদেশ না, এটা বাংলাদেশের জন্য বড় একটা ব্র্যান্ডিং। অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, টার্গেট.com, স্যামস ক্লাব, এইসব বড় বড় ই কমার্স যেগুলো আছে, এই ই কমার্সগুলোতে আমরা কাজ করছি। দেশের আইটি খাতের অগ্রযাত্রা নজর কেড়েছে গুগল ও অ্যামাজনের মতো টেক জায়ান্টদেরও। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে তারা।
তথ্য প্রযুক্তি খাতে এরই মধ্যে বাংলাদেশ বহুদূর এগিয়েছে, পেয়েছে আন্তর্জাতিক নানা স্বীকৃতিও। এক্ষেত্রে হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টারের মতো সরকারি নানা উদ্যোগ যথেষ্ট ভূমিকা রেখেছে। এই নতুন উদ্যোক্তারাই একসময় বাংলাদেশকে তথ্য প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে সুপ্রতিষ্ঠিত করবে, এটা আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। শিহাব হোসেন, বাংলাভিশন, রাজশাহী। দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ, আর এর ফলে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, জাওয়াদের প্রভাবে দেশে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, তবে আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরই কমে যাবে তাপমাত্রা। জাওয়াদ বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 955 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ক্রমেই এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে পড়বে। ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হলেও সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ক্রমান্বয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আমাদের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথাও বৃষ্টিপাত হচ্ছেও। এই বৃষ্টিপাতটা আজকে হবে এবং আগামী দিনও এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যাবে। ঘূর্ণিঝড় নাই এখন, সে ঘূর্ণিঝড় না হয়ে জাওয়াদ এখন সে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, নিয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে আজকে সন্ধ্যা নাগাদ সে নিম্নচাপে রূপ নেবে এবং ওর আস্তে আস্তে শক্তি আরও কমে যাবে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিনা ভোটের অবৈধ সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বরগুনা বিএনপির কার্যালয়ে মহিলা দল জেলা শাখার সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিও জানান তিনি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহিলা দল কেন্দ্রিক কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিন আল গাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম। সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের আহ্বায়ক করিমা জামান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। শনিবার থেকে দেশের সব মহানগরীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা। সড়ক পরিবহন মালিক সমিতির দাবি আদায়ে ঢাকায় প্রতীকী কফিন মিছিল। আইনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন আইনমন্ত্রী। তার জীবন হুমকির মুখে পড়ার শঙ্কা মির্জা ফখরুলের। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। সব ধরনের নীতি সহায়তার আশ্বাস। অমিক্রনের কারণে দেশে আপাতত লকডাউনের পরিকল্পনা নেই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত চতুর্থ ব্যক্তি শনাক্ত ভারতের মহারাষ্ট্রে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।